আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে জানাই ঈদ মোবারক, আর দোয়া করি সবার ঈদটা যেন অনেক সুন্দরভাবে কাটে। ঈদ উপলক্ষে আমি বেডরুমটা ডিপ ক্লিন করে নেব, আর অন্যান্য রুমগুলো আমি আগেই ডিপ ক্লিন করে নিয়েছি। আমি যেহেতু বাসায় ঈদ করব আর কোথাও যাব না, তাই বেশি আগে আমি ডিপ ক্লিন করিনি। মাত্র ঈদের 2-3 দিন আগে থেকে আমি কাজগুলো শুরু করেছি, যেন ঈদের মধ্যে পুরো চকচকে তকতকে থাকে। প্রথমে আমি রুমটা শলার ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে মাকড়সাগুলো ঝেড়ে নিয়েছি। প্রত্যেকটা ফার্নিচার মিম ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছে, অনেক সুন্দর করে ক্লিন করেছে। তারপর আমি খুব সুন্দর করে রুমটা গুছিয়ে নিয়েছি, চাদর চেঞ্জ করেছি, সোফার কোশন, ফোম সবকিছু গুছিয়ে নিয়েছি। এইদিকে আমার মেয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, সারাদিন ওর কোনো যত্ন হয়নি, ঘুমে পুরো বেহুশ হয়ে গিয়েছিল। কি আর বলবো, যেদিন কাজ করি সেদিন কিন্তু মেয়েটার কোনো যত্নই নিতে পারি না। মেয়েটার মুখের দিকেও তাকানো যায় না, একদম মলিন হয়ে যায় আমার মেয়ের চেহারাটা, ওর দিকে তাকানোই যায় না। আমার কষ্টে বুকটা ফেটে যায়। কাজের চাপে আমার মেয়েটাকে ঠিক মতো টাইম মতো গোসল খাওয়ানো কিছুই করা হয় না। যাই হোক, কাজগুলো শেষ হয়ে গেছে। একদিনে কষ্ট করলে 10 দিন কিন্তু সুখেই থাকা যায়, আর মেয়েকেও সুন্দর মতো যত্ন করা যায়। আলহামদুলিল্লাহ আমি সেটাই করে থাকি। কথা বলতে বলতে রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। রুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার সোনা বাচ্চাটা ঘুমাচ্ছে। ঘুমালে কত কিউট লাগে আমার বেবিটাকে, মাশাআল্লাহ। সবাই আমার সোনা বাচ্চাটার জন্য দোয়া করবেন। আজকে আমি আপনাদের সাথে আমি কিভাবে আমসত্ত্ব বানিয়েছি সেটাই শেয়ার করব, আর আমি এই আমসত্ত্ব কিভাবে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি সেটাই শেয়ার করব। প্রথমেই আমি আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর যেহেতু পাকা আম আটি ছাড়াতে পারিনি, আটি সহই আমি আমগুলো প্রেসার কুকারে 3টা সিটি দিয়েছি। আর সিটি দেওয়ার পর আমগুলো যখন ঠান্ডা হয়েছে তখন আমি আমগুলো ভালো করে চেপে চেপে আটিগুলো ফেলে দিয়েছি। আর আমের যে পিউরিটা ছিল ওইটা আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছি। তারপর ওই আমটা আমি চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে জাল করে নিয়েছি। যত জাল করে নেওয়া যায় ততই ভালো, তাড়াতাড়ি শুকায়। যেহেতু পাকা আম চিনি না দিলেই চলে, তারপর আমি অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু ফারিস্তাও খাবে, ফারিস্তার আবার খুব প্রিয় আমসত্ত্ব। যাই হোক, আমগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ট্রেগুলোর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমগুলো দিয়ে টেপ টেপ করে নিয়ে সমান করে আমাদের ছাদে অনেক রোদ্রে আমি রোদ্রে দিয়ে দেব। প্রত্যেকটা ট্রে কিন্তু আমি এভাবে সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমগুলো দিয়ে টেপ টেপ করে সমান করে নিয়েছি, আর প্রত্যেকটা প্লেটই আমি ছাদে দিয়ে সুন্দর করে শুকিয়ে নেব। এই ভিডিওগুলো কিন্তু আরও 4-5 দিন আগের ভিডিও, যেহেতু আমগুলো শুকাতে অনেক সময় লাগে আর আমি পুরো প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ক্লিপ নিয়েছি। আর এক একটা আমসত্ত্ব শুকাতে প্রায় 3 থেকে 4 দিন লাগে, যদি সম্পূর্ণ ভালো মতো রোদ ওঠে। আর আমি যেহেতু 4-5টা আমসত্ত্ব একসাথেই দিয়েছিলাম, সেই কারণে আমার 4-5টা আমসত্ত্বই কিন্তু 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর আগে কিছু করে রেখেছিলাম, ওগুলো একসাথে আমি রেখে দেব। আর এই দেখুন, ঘন করে আমগুলো জাল করে নেওয়ার কারণে কিন্তু একদিনের মধ্যে আমার আমসত্ত্বগুলো উপরের পাট অনেকটাই শুকিয়ে গেছে। এগুলো আমি একটা একটা করে ছুরি দিয়ে 4-5টা কেটে নেব। তারপর উল্টে ওই পাশে যে আমের পিউরিটা থাকবে ওইটা আমি আমসত্ত্বের উপরে ভালো করে মিলিয়ে দেব। আর এভাবে দিলে কিন্তু আমসত্ত্বটাও খুব দেখতে সুন্দর হয়, গ্লাসি গ্লাসি একটা লুক আসে। আর আমার আমসত্ত্বগুলো রোদ্রে দিয়ে কিন্তু আমি মোটামুটি অশান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। শালিক পাখিগুলোতে আমাকে খুব জ্বালিয়েছে, আমার অনেকগুলো আমসত্ত্ব একটু একটু করে খেয়ে নিয়েছে। আমি কিন্তু একটা ছোট্ট নেট দিয়ে ঢেকেও দিয়েছিলাম, তারপরে কিভাবে যেন ওরা চুরি করে খেয়ে ফেলে, আমি আসলে বুঝতেই পারি না ওরা এত বুদ্ধি রাখে কোথায়। আমি অনেকক্ষণ যাবত এভাবে আমের পিউরি একটু একটু করে নিয়ে আমসত্ত্বের উপরে মেখে দিচ্ছিলাম। আর যেই দিকটা একটু উঁচু নিচু বা একটু গর্তর মতো আছে ওগুলো আমি সুন্দর করে পূরণ করে দিচ্ছিলাম গ্যাপগুলো। যে কোনো কাজ আমরা যদি একটু টাইম নিয়ে করি আর মনোযোগ দিয়ে করি তাহলে সেই কাজটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই আমসত্ত্বগুলো কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে টাইম নিয়ে করেছিলাম, এর জন্য খুব সুন্দর করে মসৃণ হয়েছে আর দেখতেও অসাধারণ সুন্দর হয়েছে। কথা বলতে বলতে আমসত্ত্বগুলো রেডি হয়ে গেছে, আর এখন আমি রোদ্রে দিয়ে আসবো। এটা ভালো করে শুকিয়ে আমি বক্সে সংরক্ষণ করে দেব। যত ভালো করে রোদ্রে শুকানো যাবে আমসত্ত্ব, ততই আমসত্ত্ব ভালো থাকবে, খেতেও খুব মজা লাগবে। প্রতিটা আমসত্ত্বই যেদিন আমি বক্সে রাখবো এর আগের দিন আমি একটা পরিষ্কার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে আবার রোদ্রে দিয়েছিলাম, যেন কোনো ধুলো বালি বা কিছু থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়।
তারপর আমি একদিন কড়া রোদে রেখে আমসত্ত্বগুলো বক্সে রেখে দেব। আর সেই কারণেই এখন আমি আমসত্ত্বগুলো রেডি করে নিচ্ছি। যেসব জায়গায় পাখিতে খেয়ে ফেলেছে ওই সব জায়গাগুলো আমি কেচি দিয়ে কেটে ফেলছি। তারপর আমি আমসত্ত্বগুলো ভাঁজ করে রোল করে নেব। আর আপনারা যে যেভাবে পারেন সেভাবেই কিন্তু রাখতে পারেন। কেউ ভাঁজ করে অন্যভাবে ভাঁজ করেও রাখতে পারেন, আবার কেউ কেটে পিস পিস করেও রাখতে পারেন, যার যেমন ইচ্ছা। আর আমসত্ত্বগুলো কিন্তু দেখতে খুবই গ্লাসি হয়েছে, মনে হচ্ছে যেন এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে। আর আমসত্ত্ব শুকাতে শুকাতে একটা আমসত্ত্বর প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে। আপনাদের ভাইয়া, আমার ফারিস্তা, ওরা কিন্তু সবাই একটু একটু করে খেয়ে নিয়েছে। এত সুন্দর আমসত্ত্ব দেখলে কারি বা লোভ না লাগে বলেন তো। যাই হোক, আমি কিন্তু পাটিসাপটা পিঠার মতোই আমসত্ত্বগুলো রোল করে রেখে দিয়েছি। আমার কাছে এভাবে রাখতেই ভালো লেগেছে। আর আমি কিন্তু আমার আমসত্ত্ব দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, আমি কত সুন্দর কাজ পারি। যাই হোক, আপনাদের ভাইয়া, আমার ফ্যামিলি সবাই কিন্তু আমার খুব প্রশংসা করে। আমার কাজ নাকি খুবই নিখুঁত আর খুব সুন্দর। আমার রান্না বান্নাও অনেক সুন্দর। নিজের প্রশংসা করছি না, বাট শুনতে কিন্তু ভালোই লাগে। যখন কেউ আমার প্রশংসা করে আমার কিন্তু খুব খুশি লাগে, গর্বে বুকটা ভরে যায়। আসলে প্রশংসা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এক এক করে প্রত্যেকটা আমসত্ত্বই আমি রোল করে রেখে দিয়েছি। আর এই লাস্টের আমসত্ত্বটা দেখুন, কতগুলো জায়গা পাখিতে খেয়ে ফেলেছে। এটাও আমি সুন্দর করে কেচি দিয়ে কেটে তারপর আমি বক্সে রোল করে রেখেছি। আর এই তো আমার সবগুলো আমসত্ত্ব রাখা শেষ। আমি একটা বড় এয়ারটাইট প্লাস্টিকের বক্স নিয়েছি। আর এই বক্সে কিন্তু প্রত্যেকটা আমসত্ত্বই একটার উপর করে আরেকটা রেখে দিয়েছি রোল করে পেঁচিয়ে। আর আমসত্ত্ব যদি আপনারা এভাবে বানান আর এভাবে রেখে ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো সমস্যা হবে না, কোনো নষ্ট হবে না, বা কোনো ফাঙ্গাসও পড়বে না। ঠিক যেমনটা রেখেছেন ওরকমটাই খেতে পারবেন। যতটা সহজে এই আমসত্ত্বটা বানিয়েছি, ঠিক এর থেকে অনেক বেশি মজা ছিল এই আমসত্ত্বগুলো খেতে। যারা এখনো আমসত্ত্ব বানাননি তারা কিন্তু চাইলে এভাবেই বানাতে পারেন। খেতে যতটা মজা লাগবে, দেখতেও অসাধারণ সুন্দর লাগে। সব কাজ শেষ করে আমি অবশেষে ফ্রিজটা ডিপ ক্লিন করে নেব। যেহেতু সামনে ঈদ, ফ্রিজটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। গরুর মাংস রাখা থেকে শুরু করে আমাদের যাবতীয় খাবারে কিন্তু আমরা ফ্রিজে রাখি। আর স্বাস্থ্যসম্মত রাখার জন্য কিন্তু আমাদের ফ্রিজটা ক্লিন রাখাই প্রয়োজন। যাই হোক, গরুর মাংসগুলো কিন্তু আমাদের ফ্রিজেই রাখতে হবে। তাই আমার ফ্রিজে বাড়তি যে জিনিসগুলো ছিল ওগুলো আমি নামিয়ে রান্না করে শেষ করে ফেলছি। আর ফ্রিজটা যথেষ্ট ফাঁকা করে রাখার চেষ্টা করছি। যেহেতু আল্লাহর রহমতে কুরবানি দেব, যতটুকু মাংস ভাগ্যে থাকবে ততটুকু তো রাখবো ইনশাল্লাহ। ফ্রিজটা ক্লিন করা শেষ করে আমি নর্মালে যা যা ছিল সব কিছুই গুছিয়ে রাখছি। আর এই তো ফারিস্তার জন্য কিশমিশ, চকলেট, টমেটো সস, নিউট্রেলা, কাজু বাদাম, পেস্তা বাদাম আর মধু এইসব ড্রয়ারে রেখে দিয়েছি। যাই হোক, এইসব খাবারগুলো ফ্রিজে রাখলে একটু ভালো থাকে আমার মনে হয়, তাই আমি নর্মাল ফ্রিজে সবসময় এগুলো রেখে থাকি। ফ্রিজের ডোরের পকেটেও আমি অনেক কিছু রেখেছি। ইসুপগুল, কন্ডেন্স মিল্ক, চেপা শুটকি থেকে শুরু করে কোনো কিছু আর বাদ রাখিনি। ডিম, বড়ইয়ের আচার, সয়া সস, চিলি সস, খেজুর, কাসুন্দি সবকিছুই রেখে দিয়েছি যতটা রাখা যায় আর কি। আর সামান্য কিছু ফাঁকা জায়গা রেখেছি সবজি রাখার জন্য। আমার নর্মালটা গোছানো শেষ। এখন আমি ডিপটাও আপনাদের সাথে শেয়ার করব। ডিপে ওরকম কিছু নেই, দুধ আছে, বক্সে কিছু মাছ আছে, আর বাদামের পেস্ট আছে, পেঁয়াজ কুচি আছে, আদা বাটা, রসুন বাটা আছে, এগুলোই আছে আপাতত। ফ্রিজটা ডিপ ক্লিন করে গুছিয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা আমি আর ফারিস্তা চলে গেলাম ফারিস্তার নানা বাসায়। আমার বাবার অনেক বড় খামার আছে, আর সেখানে কিন্তু অনেকগুলোই প্রতিবার গরু বানানো হয়। আর এবার একটু কম গরু আছে, যেহেতু এবার মা দাদু দুজনেই মারা গেছে। আব্বুর মনেও শান্তি নেই, ওরকম আর গরু উঠানো হয়নি। আগের যে 4-5টা গরু ছিল ওইগুলোই আছে। আর অন্য সাইডে গাভী গরু আছে, ওইগুলো আমাদের প্রতিদিনই দুধ দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে আমার বাবার বাড়ি আমরা সবাই খুব ভালো আছি। এই প্রথমেই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আমার আব্বুর খুব ইচ্ছে ছিল এই গরুটা 4 লাখ টাকা বিক্রি করবে, তবে সেটা আর হয়নি। গরুর দাম হঠাৎ করেই কমে গেছে। আর এই গরুটা আমাদের 3,55,000 টাকা বিক্রি করা হয়েছে। আর তারপরেরটা 2,60,000। আর এই যে হালকা রেড কালার যে গরুটা দেখতে পাচ্ছেন এটা, আর তার পাশে আরেকটা ছোট্ট রেড কালার গরু আছে। এই দুইটা গরু আমার ছোট বোন জামাই নিয়েছে আব্বুর থেকে। আর এই গরু দুইটা আজকে বিকেলেই আমরা গাড়িতে উঠিয়ে দিচ্ছি।
করছিলাম। আর অন্যান্য গরুগুলো নিয়ে গেছে। আমাদের খামারটা কিন্তু পুরাই ফাঁকা হয়ে গেছে। অন্য যে গাভী গরুগুলো আছে ওগুলা খুবই কান্না করছিল ওদের জন্য। সবগুলো গরু এক এক করে নিয়ে যাচ্ছিল, হয়তো ওই গরুগুলোর দেখে ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল। যাই হোক, এই তো গরু দুটা নিয়ে যাচ্ছে, আর গরু দুটা আমার খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কখনো যদি আল্লাহ তৌফিক দান করেন, খুব ইচ্ছা আছে অনেক বড় একটা গরু কুরবানি দেওয়ার। আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য যে গরুটা কেনা হয়েছে অবশ্যই ঈদের দিন ভিডিও করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো আমাদের বিল্লাল কাকু আমাদের গরুর খুব সেবা যত্ন করেছে এতদিন। তারও কিন্তু মনটা খুব খারাপ, গরুগুলো যখন খামার থেকে নিয়ে যাচ্ছিল তার মনটা খুব খারাপ ছিল। আর আমার ক্যামেরাতেই সবাইকে একটু হাই বলে দিল। আর লাস্টে যাকে দেখতে পাবেন, ছোট বোনের ননদের হাজবেন্ড, খুব ভালো মনের একটা মানুষ, খুবই মিশুক। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।